রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। নদীর ঘাটে সবেমাত্র নৌকো এসে থেমেছে। আমি নদীর ঘাটে বসে অস্ত যাওয়া সূর্যের আভায় রাঙা হয়ে থাকা পশ্চিম আকাশের রক্তিম শোভা দেখছি। মাঝি নৌকোয় বসে নমাজ পড়ছে। ঠিক এমন সময় একটা লোক আমার পেছনে এসে দাঁড়ালো। বেশ কর্কশ স্বরে সে বলে উঠল, মশাইয়ের কোত্থেকে আসা হচ্ছে? আমি পেছন ফিরে লোকটার দিকে চেয়ে বললাম, আগে আমি রাঁচি থেকে আসছি, ব্যবসা করি। ও ব্যবসা? তা কিসের ব্যবসা? ওই রেশমের গুটি আর কাঠের ব্যবসা। হরিতকির কেনা বেচাও করি। লোকটা আমার পাশে বসলো, তারপর বলল, রেশম গুটি, কাঠের ব্যবসা, হরিতকি। তা কি কারণে এসেছেন? ওই হাওয়া বদল, শরীরটা কিছুদিন যাবৎ ঠিক লাগছিল না, তাই ডাক্তারের পরামর্শে এখানে হাওয়া বদল করতে আসলাম। তা আপনার পরিচয়? আমি হলাম গে শিক্ষক। এখানকার সরকারি স্কুলে শিক্ষকতার কাজ করি। গত 6 বছর ধরে এখানে আছি। তাই 6 বছরে এখানকার জল হাওয়ায় আমার স্বাস্থ্যের তো কোনো উন্নতি হয়নি। তা থাকবেন কোথায়? আমি ওই যে ওই বাড়িটা দেখছেন, ওখানে থাকবো বলে ঠিক করেছি। বলবার সঙ্গে সঙ্গে লোকটা কিছুক্ষণ আমার দিকে অবাক ও বিস্ময় মেশানো দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ওই বাড়িতে থাকবেন? কেন, আপনার আপত্তির কারণটা জানতে পারি কি? না না, আপত্তি মানে আপনি সত্যি ওই বড় বাড়িতে থাকবেন? হ্যাঁ, ব্যাপারটা একটু খোলসা করুন তো, বারবার একই কথা বলছেন কেন? আসলে ওই বাড়ির একটা ইতিহাস আছে। আমি এখানে চাকরিতে আসার প্রায় 10 বছর আগে ওই বাড়িতে একটা ঘটনা ঘটে গেছিল। ওই বাড়িতে বাস করতেন ফণীভূষণ সাহা। তিনি তার পিতা দুর্গামোহন সাহার সমস্ত সম্পত্তি ও ব্যবসার উত্তরাধিকার হন। তার এক সুন্দরী স্ত্রী ছিলেন, নাম ছিল মণিমালিকা। সে অশিক্ষিত, কলেজে পড়া। ফণীভূষণের পয়সার কোনো অভাব ছিল না। তার স্ত্রী মণিমালিকা মুখ ফুটে কিছু বলার আগেই ফণীভূষণ তাকে দামি শাড়ি, সোনার গয়না ইত্যাদি এনে দিত। ফলে ধীরে ধীরে ফণীভূষণের সাথে তার যেন আত্মার যোগ থাকলো না। ফণীভূষণ তার কাছে কেবল একটা শাড়ি আর গয়না দেওয়ার যন্ত্রে পরিণত হয়েছিল। মণিমালিকা সারাদিন তার সেই গয়না নিয়ে পড়ে থাকতো। তা এমন সময় ফণীভূষণের ব্যবসায় কিছু লোকসান দেখা দিল। কিভাবে সেই পরিস্থিতির থেকে বেরোবে সেই চিন্তায় সে একেবারে অস্থির হয়ে উঠল। বাবু, গোমস্তা সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও। আসুন আসুন হারাধন কাকা। তা কি ঠিক করলে ফণি? টাকাটা যে খুব তাড়াতাড়ি দরকার, নয়তো ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এতগুলো টাকা তো আর কেউ এমনি এমনি ধার দেবে না। তার জন্য এমন কিছু বন্ধক রাখতে হবে যে টাকাটা সহজে পাওয়া যায়। কিন্তু সেটা কি কাকা, সেটাই তো বুঝতে পারছি না।
গয়না বন্ধক রাখলে টাকাটা পাওয়া যেতে পারে। গয়না? গয়না আমি কোথায় পাবো? সে কি, তোমার স্ত্রীর কাছেই তো কত গয়না আছে। বিয়ের পর থেকে তাকে তো আর কম গয়না গড়িয়ে দাওনি তুমি। হে কি বলছেন? ও তো মণিমালার গয়না। সে তার গয়না আমাকে দিতে যাবে কেন? কেন, স্বামীর দুঃসময়ে স্ত্রী নিজের গয়না দিয়ে তাকে সাহায্য করে না? না না, তুমি মণিমালিকাকে গিয়ে বলো। এছাড়া তো আমি অন্য কোনো পথ আর দেখতে পাচ্ছি না। মণি, তোমার সাথে দুটো কথা ছিল। বলো। না, বলছি যে এত রাতে তুমি গয়না পরছো কেন? কেন? এগুলো আমার গয়না। আমার যখন ইচ্ছা হবে আমি পরবো। হ্যাঁ, না না, তা নয়। তবে মণি, আসলে গত কিছুদিন ধরে আমার ব্যবসায় একটু লোকসান চলছে। আমার কিছু টাকার দরকার। তাই ভাবছিলাম তোমার গয়নাগুলো বন্ধক রেখে যদি টাকাটা পাওয়া যেত, মানে কিছুদিনের জন্যই, তার মধ্যেই টাকা হাতে এলে আমি আবার তোমার গয়না ছাড়িয়ে নিয়ে আসবো। আমায় একটা বাজু বন্ধ করিয়ে দিও তো, ওটাই যে আমার নেই। আসুন হারাধন কাকা, আসুন। তা কি ঠিক করলে ফণি? কি আর ঠিক করবো কাকা, মনি তো আমার কথায় রাজি হলো না। তাই ভাবছি কলকাতায় গিয়ে দেখি টাকার কোনো জোগাড় করতে পারি কিনা। ওনার তাহলে নজর পড়েছে আমার গয়নাগুলোর উপর। যে কোনো উপায়ে ওগুলো আমাকে রক্ষা করতেই হবে। কি করা যায়? কার কাছে আমি সাহায্য চাইব? কে আমাকে সাহায্য করতে পারে? মধুসূদন, মধু, সে তো আমার বাপের বাড়ির গায়ের ছেলে। আমার এই দুঃসময়ে সে আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। হ্যাঁ ঠিক, সেই আমাকে সাহায্য করবে। তাকে এখনই ডেকে পাঠাচ্ছি। এখনই মধুসূদনকে খবর দে তো, ওকে আমার ঘরে আসতে বল। আমায় ডেকেছিলে? হ্যাঁ মধুসূদন, তোমার সাহায্য আমার বিশেষ দরকার। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তুমি শান্ত হয়ে বসে আমায় সব খুলে বলো না। মধুসূদন, তুমি তো আমার বাপের বাড়ির গায়ের লোক, তাই তোমাকে ভরসা করে বলছি। তুমি হয়তো জানো তোমার বাবুর ব্যবসায় আজকাল লোকসান হচ্ছে। তা সেদিন রাত্রে তিনি আমায় ঘরে এসে বললেন, আমার কিছু টাকার দরকার। তাই ভাবছিলাম তোমার গয়নাগুলো বন্ধক রেখে যদি টাকাটা পাওয়া যেত। এখন তিনি কলকাতায় গেছেন, কিন্তু এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও। বাবু কলকাতায় গেছেন বটে, কিন্তু ওখানে গিয়েও টাকার জোগাড় করতে পারবেন না। শেষে তোমার ওই গয়নাতেই টান পড়বে। তাহলে কি করা যায়? আমি আমার গয়না কিছুতেই দেব না। এই অবস্থায় আমার তো মনে হয় তোমার গয়নাগুলো নিয়ে গোপনে বাপের বাড়ি চলে যাওয়াই উচিত। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দেব। ঠিক বলেছ, সেটাই ভালো। তাহলে কালকেই আমি যাব। হ্যাঁ, কালই চলো, তবে ভোর রাতে, যাতে কেউ আমাদের দেখতে না পায়। সঙ্গে আবার অতগুলো গয়না থাকবে তো। হ্যাঁ ঠিক, ঠিক বলেছ। কাল ভোর রাতে তুমি খেয়াঘাটে অপেক্ষা করো, আমি চলে আসব। ঠিক আছে, একবার তুমি তোমার গয়নার থলে নিয়ে আমার সাথে চলো। কি ভাবছো মধুসূদন? না না, ভাবছি কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে, কেউ যেন টের না পায়। এত বড় গয়নার বাক্স নিয়ে নৌকায় করে অতটা পথ যাওয়া খুব ঝুঁকির হয়ে যাবে। আমি বরং এক কাজ করি, এই সমস্ত গয়না আমি আমার গায়ে পরে নিই, তাহলে আর কোনো গয়নাই হারাবার ভয় থাকবে না।
কই তোমার গয়নার বাক্সটা এবার আমায় দাও। সাবধানে, তো মার নেই, তুমি আরাম করে বসো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আগে তাড়াতাড়ি দড়ি খুলে দাও, নৌকা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ। আশ্চর্য, সঙ্গে তো কোনো গয়নার বাক্স আছে বলে মনে হচ্ছে না। অত গয়না কোথায় গেল? কোথায় লুকিয়ে রেখেছে? একই, এই যে মধুসূদনের চিঠি, একই ওর এত বড় সাহস! যার অধীনে চাকরি করিস তারই এত বড় সর্বনাশ করলি। এই চিঠি আজই কলকাতায় বাবুর কাছে পাঠাতে হবে। একই সর্বনাশ হলো, একই করল বউ ঠাকুরন। এই সময় বাবুকে না বলে বাপের বাড়ি চলে গেলেন। মনি আমাকে এতটা অবিশ্বাস করে? আমি তার ইচ্ছে মেনে নিয়ে এত কষ্ট করে কলকাতায় এসে পাগলের মতো খেটে টাকা জোগাড় করছি, আর সে কিনা ভাবছে আমি তার গয়না ছিনিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে, এই যদি তোমার বিচার হয় তবে তাই সই। আমার কর্তব্য আমি করে যাব। এর দিন 10 পরে ফণিভূষণ কোন ক্রমে উপযুক্ত টাকা জোগাড় করে বাড়ি ফিরে এলো। মনে মনে ভেবেছিল মণিমালিকা হয়তো এতদিনে তার গয়না বাপের বাড়িতে রেখে ফিরে এসেছে। সে বাড়ি ফিরে এসে দেখলো বাড়িতে মণিমালিকা নেই। ঘরের কোণে সিন্দুক হাঁ করে খোলা। ফণিভূষণ মনে খুব দুঃখ পেল। এখনো ফেরেনি? যাকে, তার ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না। আমি তার কোনো খোঁজ নিতে যাব না। বৃদ্ধ গোমস্তা রাধন নিজে উদ্যোগী হয়ে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল মণিমালিকা বা মধুসূদন কেউই সেখানে নাকি যায়নি। সে কি, ওরা সেখানে যায়নি? তবে গেল কোথায়? অতগুলো গয়না নিয়ে মণিমালিকা তবে কোথায় গেল? তার কোনো বিপদ হয়নি তো? পুলিশকে খবর দিতে হবে। এ কি বিপদ! আসুন দারোগাবাবু, আসুন। হারাধন কাকা। ফণিভূষণ বাবু, আমরা তো অনেক খোঁজ করলাম ওদের দুজনের, কিন্তু কিছুই তো ফল হলো না। তারা যে কোথায় বেপাত্তা হয়ে গেলেন কিছুই বুঝতে পারছি না। কি আর করবেন, সবই আমার কপাল। না না ফণি, আমার মনে হয় এর পেছনে ওই মধুসূদনের হাত রয়েছে। সেই মণিমালিকাকে ভুলিয়ে নিয়ে গেছে। জানি না, জানি না কার চক্রান্ত এসব। আমি এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আপনারা যা ভালো বুঝবেন করবেন। আমাকে আমাকে এখন দয়া করে একটু একা ছেড়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলুন দারোগাবাবু, চলুন। সেদিন ছিল জন্মাষ্টমী। ফণিভূষণ অনেকদিন পর মণিমালিকার ঘরে গেল। সন্ধে হয়েছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর দূরে ফাঁকা মাঠে কীর্তনের আসর বসেছে। দূর থেকে তার ক্ষীণ শব্দ ঘরের মধ্যে ভেসে আসছে। মনি, তুমি কোথায় চলে গেলে? আমাকে এভাবে একা ফেলে? এই ঘর বাড়ি সব তো তোমারই। তোমার গয়না তো আমি চাইনি, সেগুলো তো তোমার কাছেই ছিল। এইসব কথা ভাবতে ভাবতে ফণিভূষণ কখন যেন চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। বৃষ্টি তখন থেমে গেছে। দূরে মাঠ থেকে কীর্তনের আওয়াজও আর আসছে না। চারদিক নিস্তব্ধ। এমন সময় একটা শব্দ আসতে লাগলো ঘাটের দিক থেকে। মনে হলো যেন কেউ গায়ে গয়না পরিয়ে এগিয়ে আসছে। কে? দরজায় কে কে কড়া নাড়ছে? কে?
পরের দিনও মাঠে মেলা বসেছে। বাড়ির কর্মচারীরা মাঠে কীর্তন শুনতে গেছে, আর ফণিভূষণও সেদিন জানলার সামনে চেয়ারে বসে আছে। পরের দিন ফণিভূষণ তার কর্মচারীদের ডেকে বলল, শোনো, আজ তো মাঠে মেলা নেই। না বাবু, মেলা তো কালকেই শেষ হয়ে গেছে। ও, কিন্তু আজ রাতে যে আমার বাড়ি ফাঁকা চাই। তোমরা এক কাজ করো, আজ রাতে তোমরা সবাই তোমাদের বাড়ি চলে যেও। আমি আজ রাতে বাড়িতে একটু একা থাকতে চাই। আর একটা কথা, আজ আমি উপোস থাকবো, সুতরাং আজ আমার জন্য কোনো রান্না করার দরকার নেই। নেই বাবু, আমি আপনাকে এখানে একা ফেলে রেখে যেতে পারবো না। আমি থাকবো আপনার সাথে। না, কাউকে থাকতে হবে না। আমি যা বলছি তোমরা তাই করবে। আজ রাতে তোমরা কেউ থাকবে না। ঠিক আছে বাবু। ফণিভূষণ একা ঘরে শুয়ে আছে। মণি, মণি, মণিমালিকা, তুমি এসেছো? কি দেখছি আমি? মণি তো মণি, 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 মণি।
মণিমালিকার গয়নার প্রতি টানের জন্য সে স্বামীর ঘর ছেড়ে পালাতে গিয়ে প্রাণ হারালো। আর ওই মণিমালিকার স্বামীর কি হলো? কি আবার, স্ত্রীর কঙ্কালের পিছু পিছু গিয়ে প্রাণ হারালো। তাই বুঝি? আপনি ঠিক জানেন? মানে লোকমুখে তাই তো শুনেছি। আমি এখানকার স্কুলের শিক্ষকতার কাজে যোগ দেবার পর এইসব ঘটনা শুনেছি আর কি। আপনি জানতে চান মণিমালিকার স্বামীর কি হলো? মানে হ্যাঁ, একটা কৌতূহল তো থেকেই যায়। তাহলে তো ওই বাড়িতে গিয়ে থাকতেই হয়, তাহলেই তো জানতে পারবেন। তাই তো আমিও ওই বাড়িতেই যাচ্ছি। যাবেন নাকি আমার সাথে? এসব কি বলছেন? এক্ষুনি চললেন নাকি? সূর্য যে ডুবতে বয়েছে, নদীতে যে নৌকো নেই, কি করছেন? কি করছেন? না